দুদিন পার অধরা এখনো অভিযুক্তরা। দক্ষিণ দমদমে পুড়িয়ে খুনের চেষ্টা, পুরনো বিবাদের জেরেই খুনের চেষ্টা। কাঠগড়া 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনিষ্ঠ খুনের চেষ্টার পর কাউন্সিলরের দাদাগিরির অভিযোগও সামনে। ঘনিষ্ঠর নাম প্রত্যাহারে চাপের অভিযোগ। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, ঘটনার পর দুদিন পেরিয়ে গিয়েছে, এরা কতটা প্রভাবশালী, কোন বলে বলিয়ান যে এখনো তাদের টিকিটুকু ছুতে পারলো না পুলিশ? দেখো, এই প্রশ্নটাই উঠছে যে কতটা প্রভাবশালী তারা, কারণ ঘটনা দুদিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেপ্তারের সম্ভাবনা একটাই কারণ, কাউন্সিলর যে হাত, সেই হাত কিন্তু অভিযুক্তদের মাথায় রয়েছে। সেই কারণেই মনে করা হচ্ছে বা পরিবার দাবি করছে, এই কারণেই কিন্তু কোনোভাবে একেবারে যে 3 অভিযুক্ত তাদের টিকিটাও ছুতে পারছে না একেবারে পুলিশ, এমনটাই বলা হচ্ছে। তার কারণ মৃন্ময় দাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তিনি কিন্তু বারবার এলাকায় এসে হুমকি দিচ্ছে বলে অভিযোগ, অনুগামী পার্টি হুমকি দিচ্ছে, এমনকি হাসপাতালে গিয়ে ভিডিও রেকর্ডিং করার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। তারপরে বলা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, এক অভিযুক্তের নাম কিন্তু সেখান থেকে বাদ দিতে হবে। তাহলে এতটাই প্রভাবশালী তারা, সেই কারণেই কিন্তু একেবারে পুলিশ তার টিকিট ছুতে পারছে না। এবং এখানেই কিন্তু নাগেরবাজার থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখন ঘটনার 2-3 বার এখনো পর্যন্ত একজন অভিযুক্তকেও পুলিশ ধরতে পারলো না। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে তারা অভিযোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু কোনোভাবে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা। স্বাভাবিকভাবে এই অবস্থায় পরিবার যে আতঙ্কে থাকবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। আমাদের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদটা করেনি। উনি কাউন্সিলর গেছে, ভিজিটিং হওয়ার পরে গেছে, ওনাকে ঢুকতে দিচ্ছিল না। উনি সুপারকে ফোন করে তারপরে ঢুকেছে, যেটা শুনেছি ঢুকে রেকর্ড করেছে। আমার জায়মু এখানে বলে গেছে 3 জন আমাকে এরকম পেট্রোল ধরে পুড়িয়ে দিয়েছে, ওখানে গিয়ে আবার বলছে না 2 জন করেছে। তাহলে এটা চাপ দিয়েছে আমার জায়মুকে, নিশ্চয় বাগানের নাম বাদ দিয়েছে, সুমন ব্যানার্জির নাম বাদ দিয়েছে। কাউন্সিলর তো আমাদের বাড়িও আসেনি, কোনো জিজ্ঞাসা করেনি। উনি উল্টে গুন্ডা সুন্ডা নিয়ে এসে ভাগ্নি কালুকে এসে ঠেট দিচ্ছে। কালকে রাতে 4-5টা ছেলে এসেছে বাইকে নিয়ে, আমার বাবাকে ডাকতে এসেছে। আমার বাবাকে আমি বলছি আমরা পাঠাবো না। প্রচন্ড আতঙ্ক তো রয়েছে। এই যে মৃন্ময় দাসের নাম সামনে আসছে, এই মৃন্ময় দাস তিনি এক কীর্তিমান কাউন্সিলর। আগেও মারধরের ঘটনায় জড়িত মৃন্ময়। গত বছর তৃণমূল কর্মী কৃষ্ণ সাউকে মারধর, ভয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ কৃষ্ণ সাউয়ের। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, এই কাউন্সিলর মৃন্ময় দাসের নাম যে উঠে আসছে সামনে, তার তো মারাত্মক রেকর্ড, আগেও মারধরের ঘটনায় জড়িত। কাউন্সিলর যে মৃন্ময় দাস, তার কিন্তু এই অভিযোগ নতুন না, তার বিরুদ্ধে এর আগেও কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, দলেরই কর্মী তাকে কিন্তু মারধর, কৃষ্ণ সাউ তাকে মারধরের ঘটনার অভিযোগ রয়েছে। এবং তিনি টানা 15 দিনের হাসপাতালে ভর্তি ছিলেন বলে এমনটা বলা হচ্ছে। এবং ভয়ে পরবর্তী ক্ষেত্রে তিনি যে তৃণমূল পার্টি করতে, যে তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে শুধুমাত্র কাউন্সিলরের ভয়ে। এবং তার যে দোকান, সেই দোকান থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙচুর, মানে সরাসরি মৃন্ময় দাস এবং তার অনুগামী যারা তার ছায়া সঙ্গী, তাদের বিরুদ্ধে অভিযোগটা উঠছে। এই কাউন্সিলরের বিরুদ্ধে যে বলা হচ্ছে, নতুন করে শুধুমাত্র এই অভিযোগ নয়, এটা একাধিক অভিযোগ রয়েছে, যার ফলে কিন্তু একেবারে সেই যখন যেদিন এই ঘটনা ঘটেছিল, কৃষ্ণ সাউকে মারধর করা হয়েছিল, তিনিও দাবি করছেন একই রকম ভাবে মারধর করা হয়েছিল। যখন তাকে মারধর করা হয়, একজন মানুষও কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসছে তার ভয়ে, এমনটাই বলা হচ্ছে। এক্ষেত্রে দেখা গেছিল যে বেরিয়ে পড়ার ঘটনা, সেদিন রাতে যখন তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, সেদিনকেও কিন্তু কেউ ছুটে আসেনি। এই একই রকম অভিজ্ঞতার শিকার হচ্ছে কৃষ্ণ সাউ। তিনি তৃণমূল করতেন এক সময়, তার ভয়ে কিন্তু একেবারে তৃণমূল ছেড়ে বিজেপিতে পরবর্তী ক্ষেত্রে যোগদান করেন। এবং তিনি আজকে সোচ্চার হচ্ছেন, তার কারণ তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল। এবং দলের কাছে তাদের কিন্তু অনুরোধ জানাচ্ছে যে কোনোভাবে কিন্তু কাউন্সিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কারণ এরকম ভাবে কিন্তু একাধিক তৃণমূল কর্মী তার ভয়ে, তার মারধরের ভয় থেকে শুরু করে প্রত্যেক ভয়ে দল ছেড়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট তাই নিয়ে কিন্তু তাকে মারধর করা হয়েছিল, তিনি এমনটাই দাবি করেছেন। কিন্তু অন্যদিকে কাউন্সিলর তিনি দাবি করছেন যে একবারে সম্পূর্ণ মিথ্যে ঘটনা, যখন একটা ঘটনা ঘটেছে তখন পুরনো ঘটনা এরকম ভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যে ঘটনা বলে অভিযোগ অস্বীকার করে। বেশ, দমদমে বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনা, অভিযুক্ত সাগরেদকে বাঁচাতে আসরে নামছেন কাউন্সিলর, অভিযোগও উঠছে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, যদিও সমস্ত যোগ অস্বীকার করছেন কাউন্সিলর, কিন্তু প্রথমে তিনি বলেছিলেন এই ঘটনা নিছকই দুর্ঘটনা। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। একটা টিভি সারানো নিয়ে গন্ডগোল হয়েছে, পুলিশ এই বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট দিয়েছে, কেস চলছে। যেহেতু তারা বিজেপি করে,
যেহেতু যে কোনো বিষয় কাউন্সিলরকে অভিযোগ করা এটা নিছক একটা পারিবারিক ওদের পুজোর ঘটনা। ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে কাউন্সিলর নিজে ক্রিমিনালকে নিয়ে আমার দোকানে ঢোকে এবং দোকানে আমাকে নির্মম ভাবে মেরে মারতে মারতে দোকানের সামনে নিয়ে এসেও মারে। আমার স্ত্রী এবং আমার ছোট মেয়ে তারা এসে আর্তনাদ এখানে কাঁদছিল। লোকে পাবলিক পরে আমাকে যেটা বললো, কেউ ভয় এগিয়ে আসেনি আর এর আতঙ্কে তারা আমাকে পার্জি করে নিয়ে গেছে। ট্রমা সেন্টারে ভর্তি ছিলাম। 24 ঘন্টা পথে আমার জ্ঞান ফিরেছে। আমি বুঝতে পারিনি যে আমি বেঁচে আছি নাকি মরে গেছে। এরকম পরিস্থিতিতে প্রায় 12 দিন আমি হসপিটালেই ছিলাম। তারপরে সুস্থ হয়ে আসার পরেও আমার উপরে অত্যাচার চলছে। এমন জায়গায় মেরেছিল যাতে সেটা আমার প্রাণ চলে যাওয়ার কথা। পার্টি একদম এই দুর্নীতি একদম পুরো এদের দুর্নীতির বিরুদ্ধে আমার কিন্তু প্রতিবাদ এবং সেই জন্য আমার বিজেপিতে আসা। এখনো আতঙ্ক আছে, ভয় ভীতিতে আমরা আছি। শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআর বাধাহীন। বিরোধী দলনেতা এফআইআর রক্ষা কবচ প্রত্যাহার। হাইকোর্টের আদালতের অনুমতি ছাড়া এফআইআর না করার নির্দেশ প্রত্যাহার। 2021 থেকে এই রক্ষা কবচ পাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। এফআইআর রক্ষা কবচ প্রত্যাহার। বিচারপতি জয় সেনগুপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআর বাধাহীন। বিরোধী দলনেতার এফআইআর রক্ষা কবচ প্রত্যাহার করে নিল উচ্চ আদালত। আদালতের অনুমতি ছাড়া এফআইআর না করার যে নির্দেশ ছিল তা প্রত্যাহার। 2021 থেকে রক্ষা কবচ পাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নতুন কি নির্দেশ জানবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, 2021 সাল থেকে বিচারপতি রাজশেখর মান্তার একক বেঞ্চের নির্দেশে শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতা তার বিরুদ্ধে এফআইআর করতে গেলে রাজ্যের যে কোনো থানায় কলকাতা হাইকোর্টের অনুমতি দিতে হতো। অর্থাৎ কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যেত না। যে নির্দেশ 2021 সালে প্রথমে অন্তর্বর্তী নির্দেশ আকারে দেন বিচারপতি রাজশেখর মান্তা, পরে তা ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে পৌঁছায়। কিন্তু এতদিন এই অন্তর্বর্তী নির্দেশের রক্ষা কবচের জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যেত না। আদালত গ্রাহ্য অপরাধ এটা পুলিশ জানার পরও করতে পারত না। এই অবস্থায় আর কি চূড়ান্ত রায়দানে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি নির্দেশ দিলেন যে 16টা মামলা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে তার কাছে ছিল। সেক্ষেত্রে 15টা মামলা সত্যি দেওয়া হচ্ছে। এফআইআর শুভেন্দু অধিকারী যেগুলি ছিল সেগুলো ধোপে টেকেনি, সেক্ষেত্রে তিনি স্বস্তি পেয়েছেন। কিন্তু নতুন করে এফআইআর করার ক্ষেত্রে আদালতের যে ব্ল্যাঙ্কেট একটা অর্ডার ছিল, অর্থাৎ এফআইআর করা যাবে না, সেটা কিন্তু আদালত ভ্যাকেট করলো, অর্থাৎ সেটাকে প্রত্যাহার করলো বা ফিরিয়ে নিল। অর্থাৎ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আজকে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের রায়ের পরে তার বিরুদ্ধে এফআইআর রুজু করা যাবে আদালত গ্রাহ্য অপরাধ হলে। তবে এক্ষেত্রে সম্মতির মামলাটি আসতে পারে এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর অন্য একাধিক মামলা, মোট 27 থেকে 28টি মামলা রয়েছে রাজ্য জুড়ে। আদালত সূত্রে খবর সেই মামলাগুলি অধিকাংশই তাকে মেলাইন করার জন্য এমন তাদের অভিযোগ ছিল। সেক্ষেত্রে কোন মামলা রয়েছে তা অ্যাপ্লিকেশন করে তার আইনজীবীরা জানাতে পারবেন আদালতকে, এমনটা জানানো হয়। এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ 3-4 বছর ধরে, আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে। এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, সেগুলো এখন রাস্তা খুলে গেল। এবার যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে। রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে। আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মাননীয় বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল, যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণেই, আর কোনো কারণ তার বাইরে নেই আর কি। এটা তো হওয়ারই ছিল। ভারতবর্ষের কোনো নাগরিক কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না, এরকম ব্ল্যাঙ্কেট হাইকোর্টের রক্ষা কবচ কেউ কোনোদিন আগে শোনেনি। তার একজন দেহরক্ষীর বা যে গাড়ি চালাতো অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, সেই অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে তার স্ত্রী থানায় গিয়ে কমপ্লেন করেছিল যে এর মধ্যে শুভেন্দু অধিকারীর হাত আছে বা তিনি এতে যুক্ত আছেন, কিন্তু কোনো তদন্ত করা যাবে না। এই ছেলে খেলা হয়েছে। বিচারের বাণী নীরবে নির্ভীতে কেঁদেছে, আর শুভেন্দু অধিকারী বুক ফুলিয়ে বলেছে যা ইচ্ছে করব, কেউ ছুতে পারবে না। এটা তো হয় না ভারতীয় ব্যবস্থায়।
গত কয়েক বছর ধরে শুভেন্দুবাবু ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়ার পর থেকে, নেতা হিসেবে তিনি মান্যতা প্রাপ্তির পর থেকে তার বিরুদ্ধে নজিরবিহীন ভাবে বিভিন্ন জায়গায় পরিকল্পিত সুপরিকল্পিত হামলা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রধান হাইকোর্ট তারা 5 সদস্যের বেঞ্চ তারা অবজার্ভ করেছিলেন, এখনো সেই অবজারভেশন বহাল আছে। এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। তার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে বহু জায়গায়। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। যদি শুভেন্দু বাবুর উপরে অথবা তার কোন রকম ফলবায়ের উপরে কোনো হামলা হয়, তাহলে বুঝতে হবে হাইকোর্টের রায়কে ঢাল করে শুভেন্দু বাবুর প্রাণ নাশ করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে।